কিভাবে এবার জমি চুরি করতে শুরু করতে দেখুন। এই যে জমিতে আমরা দাঁড়িয়ে আছি, এই জমির পাট্টা বামফ্রন্টের জমানায় এই দিদিকে দেওয়া হয়েছিল। কি নাম দিদি? সুন্দরী মান্ডি আর এনার স্বামী হাপনা মান্ডি, দুজনের নামে এই জমি পাট্টা দিয়েছিল বামফ্রন্ট সরকার। আজকে তৃণমূলের জমানায় সেই গরিব মানুষের জমি কেড়ে নিতে চলেছে। এই জমিতে ওরা নাকি হাসপাতাল করবে। দেখুন, হাসপাতাল করতে কোনো অসুবিধা নেই, কিন্তু গরিব মানুষের জমি কেড়ে নিয়ে যদি হাসপাতাল হয় তাহলে আমরা একত্রিত হয়ে লড়বো তৃণমূলের চোরেদের বিরুদ্ধে। থানায় যাব, কোর্টে যাব, যা যা করতে হয় করবো। কোন গরিব মানুষের জমি কাড়া চলবে না। সকলে একসাথে বলুন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, সারা ভারত খেত মজুর ইউনিয়ন জিন্দাবাদ। ওই চাকরি চোর, জমি চোর, তৃণমূল হুঁশিয়ার, ইনকিলাব জিন্দাবাদ। গরিব মানুষের জমি কেড়ে নেওয়া চলবে না। ওই তৃণমূলের চোর ডাকাতের বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ। তাহলে যেটা বলছি শোনো সকলে, যত বড় নেতা হোক, যত বড় মন্ত্রী হোক, এমনকি বলছি ওই কেন্দ্রের মোদী হোক বা রাজ্যের মমতা, এই জমি যদি আপনাদের কেড়ে নিতে আসে একত্রিত ভাবে বেরোবেন। আমরা প্রয়োজনে রক্ত দেব। ওরা কি বলে গেছে? মোস্তানরা রক্ত নেবে, রক্তারক্তি করে বলেছে। ওরা বলছে গরিবের জমি কেড়ে নেবে, যদি কেউ বাধা দেয় তাহলে তাদের নাকি রক্তের গঙ্গা বইয়ে দেবে। আমরা বলছি তোরা কত রক্ত নিতে পারিস আমরাও দেখে নেব, বুঝে নেব তোদেরকে। গরিবের জমি কেড়ে নিতে দিচ্ছি না। আগামী দিন এটা নিয়ে আমরা বিরাট আন্দোলনে নামবো। যে ফুটেজটা দেখলেন সেটা হুগলির দাঁতপুরের ফুটেজ। এর আগেও একাধিকবার আমি এই হুগলির দাঁতপুরের কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের মনে হতে পারে যে কেন বারবার এই দাঁতপুরের কথা আমি বলছি। আসলে দাঁতপুরটা শুধুমাত্র একটা ঘটনা নয়, এই দাঁতপুরটা আসলে গোটা রাজ্যের চিত্র। কারণ দাঁতপুরে যে ঘটনা ঘটছে সেটা আসলে গোটা রাজ্য জুড়ে ঘটছে, সেটাই আপনাদেরকে বোঝাতে চাইছি। এই ফুটেজে যে ব্যক্তিকে দেখলেন তিনি সিপিআইএম এর ক্ষেতমজুর ইউনিয়নের নেতা। তিনি কি করছেন? তিনি বুক দিয়ে এই 177টা পরিবারের যে জমি সেটা আগলানোর চেষ্টা করছেন। তার নাম জসিম শেখ। এর আগে আপনাদের সঙ্গে আমি বন্যা টুডুর পরিচয় করিয়ে দিয়েছিলাম, মানে সিপিআইএম এর যে ক্ষেতমজুর ইউনিয়ন, সেই ইউনিয়নের নেত্রী বন্যা টুডু। আর সেই বন্যা টুডুকে বা বন্যা টুডুদের যারা বুক দিয়ে আগলাচ্ছে, একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করছে, জমি উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধ করছে, তারা হচ্ছেন জসিম শেখরা। অর্থাৎ টুডুদের, মান্ডিদের জমি বাঁচাতে লড়াই করছে জসিমরা। মাথায় রাখুন, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। আপনারা যারা ধর্মের নামে ভেদাভেদ করেন তারা মাথায় রাখবেন যে টুডুদের জমি বাঁচাচ্ছে জসিমরা। এটাই আসল ভারতবর্ষ আমাদের। এবার আসি মূল ঘটনায়। মূল ঘটনা আগেও বলেছি, আবারও বলছি। এই হুগলির ধনিয়াখালীর দাঁতপুরের 177টা পরিবারকে 1994-95 সাল নাগাদ বামফ্রন্ট সরকার পাট্টা দিয়েছিল। তাই সেই জমিগুলো তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের নিজেদের হয়ে গেছে, তারা চাষ করছে এবং এই জমিগুলোই তাদের বেঁচে থাকার, জীবন ধারণের, ক্ষুধা নিবৃত্তির একমাত্র উপায়। এবার সেই জমি বামফ্রন্ট সরকার, খাস জমি, সেগুলোকে পাট্টা দিয়েছিল। খুব স্বাভাবিক, আমরা জানি যে 1977-এ বামফ্রন্ট সরকার আসার পরে যে বর্গা প্রথা শুরু করেছিল, সেখানে খাস জমি পাট্টার বিনিময়ে অসংখ্য গরিব মানুষকে, গ্রামের মানুষকে দেওয়া হয়েছিল, যে জমিগুলো এখনো পর্যন্ত তাদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন। তো সেরকমই এই দাঁতপুরের 177টা পরিবারেরও এই যে বামফ্রন্ট সরকার যে জমি দিয়েছিল সেটাই জীবন জীবিকা নির্বাহ করার একমাত্র অবলম্বন ছিল। এরপর মামাটি মানুষের সরকার আসে, তৃণমূল কংগ্রেসের সরকার। তখন এই যে জমির মালিকরা তারা বুঝতে পারে যে আসলে এইটাই ঠিক সময় বা এইটাই ঠিক সরকার এই গরিব মানুষগুলোকে ঠকিয়ে নেওয়ার। তারা কি বলে? তারা কোর্টে যায়, তারা বলে যে এই যে খাস হয়েছিল যে জমিগুলো, সেগুলো সঠিক পদ্ধতিতে হয়নি। বামফ্রন্ট সরকার যতদিন ছিল ততদিন কিন্তু তারা বলেনি যে এই জমি সঠিক পদ্ধতিতে খাস হয়নি, বেআইনি পদ্ধতিতে খাস করা হয়েছে, ততদিন তারা বলেনি। কারণ তারা জানতো যে বামফ্রন্ট সরকার গরিব মানুষের পেটে লাথি মারতে দেবে না। কিন্তু 2011-য় পালা বদল হলো, তখন তারা বুঝলো যে এইবার
চিটিংবাজি করার জন্য ঠিকঠাক একটা সরকারের রাজ্যে ক্ষমতায় এসছে। তারা কোর্টে গেল, তারা কোর্টে গিয়ে বলল যে এই যে খাস হয়েছে জমিগুলো সেগুলো বেআইনি পদ্ধতিতে হয়েছে, তাই সেই জমিগুলো তারা ফেরত চায়। তাহলে এটার বিরুদ্ধে সব থেকে প্রথম কার কথা বলা উচিত ছিল? এ রাজ্যের তৎকালীন রাজ্য সরকারের। কিন্তু রাজ্য সরকার একটাও কথা বলেনি, উল্টে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছেন ওখানে ওই হুগলির দাঁতপুরে, তারা এই 177টা পরিবারের কাছে যান এবং তারা বলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে, সেজন্য একটা ফর্মে সই করতে হবে এবং সেই ফর্মে তাদেরকে দিয়ে সই করিয়ে নেন তারা, এবং সেই ফর্মগুলোকে পরবর্তীতে অ্যাটাচ করে দেওয়া হয়, বা সেই সইগুলোকে অ্যাটাচ করে দেওয়া হয় যে তারা এই 177টা পরিবার তারা নাকি জমি ফিরিয়ে দিতে চাইছেন। অথচ ওই 177টা পরিবারের কাছে জীবন জীবিকা নির্বাহ করার একমাত্র অবলম্বন ওই জমিটুকু, যে জমি বামফ্রন্ট সরকার পাট্টা দিয়েছিল। এই জমি যদি কেউ ফিরিয়ে দিতে পারতো সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের সরকার। তৃণমূল কংগ্রেসের কোর্টে গিয়ে রুখে দাঁড়ানোর দরকার ছিল যে না, এই জমি কোনো বেআইনি পদ্ধতিতে খাস হয়নি এবং এই জমি এই গরিব মানুষগুলোর থাকবে, কিন্তু তারা সেটা করেনি। খুব স্বাভাবিক, কারণ তাদের দলের লোকজনই তো ঠকিয়ে এই জমিটা নিয়ে নিচ্ছে। এবার তারা বলছে যে ওই জমিতে হাসপাতাল হবে, কিন্তু আশ্চর্যের বিষয় এ রাজ্যে গত 14 বছর ধরে চপ শিল্প ছাড়া আর কিচ্ছু হয়নি। এখন পুলিশ লেলিয়ে দিয়ে এই গরিব মানুষগুলোর থেকে এই জমি তারা ছিনিয়ে নিতে চাইছে, আর এর বিরুদ্ধেই লড়াই বন্যা টুডুদের, জসিমদের। সেই ছবি বারবার আপনাদেরকে দেখাচ্ছি এই কারণের জন্য যে আপনারা বোঝার চেষ্টা করুন। আপনারা যারা বারবার বলেন না যে বামফ্রন্ট সরকার 34 বছরে কিছুই করেনি, বামফ্রন্ট সরকার প্রথম 3 বছরের মধ্যে গোটা গ্রামের, মানে এ রাজ্যের অসংখ্য গ্রামের হাজার হাজার মানুষকে জমির পাট্টা দিয়েছিলেন। সেই পাট্টা আজও পর্যন্ত সেই গরিব মানুষগুলোর জীবন জীবিকা নির্বাহ করার একমাত্র অবলম্বন। ওই জমিতে চাষ করে তারা জীবন জীবিকা নির্বাহ করে। এখন সেই জমিগুলো কেড়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেসের সরকার, আর তাতে সহায়তা করছে পুলিশ। আপনাদেরকে আমি দাঁতপুরের কথা বারবার বলছি ঠিকই, কিন্তু শুধুমাত্র দাঁতপুর নয়, এ রাজ্যে এরকম অসংখ্য পাট্টা দেওয়া, বামফ্রন্ট সরকারের আমলে পাট্টা পাওয়া জমি যেগুলোকে কেড়ে নিতে চাইছে বিভিন্ন অছিলায়, বিভিন্ন অজুহাতে তৃণমূল কংগ্রেসের সরকার। সেই সমস্ত ডিটেল আমি বার করার চেষ্টা করছি এবং যখন এই ডিটেল বেরোবে তখন একে একে সমস্ত তথ্য আপনাদের কাছে আমি অবশ্যই পেশ করব। কিন্তু মাথায় রাখুন যে তৃণমূল কংগ্রেসের সরকার পুলিশকে কাজে লাগিয়ে এইভাবে দাঁতপুরের 177টা পরিবারের থেকে জোর করে মিথ্যে কথা বলে জমি কেড়ে নিতে চাইছে। যে মানুষগুলোর কাছ থেকে যদি আজ জমি চলে যায় এই মানুষগুলোকে কিন্তু না খেতে পেয়ে মরতে হবে। তার কোনো দায়িত্বই নেবে না তৃণমূল কংগ্রেসের সরকার, কারণ যদি তারা দায়িত্ব নিত তাহলে সবার ফার্স্ট তারা কোর্টে গিয়ে বলতো যে না, এই জমি যে খাস করা হয়েছিল সেটা কোনো বেআইনি পদ্ধতিতে হয়নি, কারণ বেআইনি পদ্ধতিতে হলে যদি 95 সালে পাট্টা পাওয়া জমি হয় তাহলে 96, 97তেই বলা উচিত ছিল, সেটা 2011-র পরে গিয়ে বলা উচিত ছিল না বা উচিত নয়, কিন্তু সেটাই করা হচ্ছে। আসলে এই তৃণমূল কংগ্রেস আর এই পুলিশের সাহায্যে গিয়ে তারা যা খুশি তাই করবে ভাবছে। ঠিক যেভাবে 177টা পরিবারকে এইভাবে অনাহারে রাখার প্ল্যান করা হচ্ছে, একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যাদবপুরে, সেখানে প্রত্যেক দিন পুলিশ পাঠানো হচ্ছে, সেখানে প্রত্যেক দিন কাউকে না কাউকে হ্যারাস করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, ছোট ছোট ছেলেদের মেয়েদের গ্রেফতার করা হচ্ছে। শাহিল আলীকে গ্রেফতার করেছিল, তাকে ছেড়ে দিয়েছে। উজান নামে একটি ছেলেকে গ্রেফতার করা হয়েছে, গতকাল আরও একটি বাচ্চা ছেলেকে গ্রেফতার করা হয়েছে বিনা কারণে। এদের কি কারণ কি এভাবে গ্রেফতার করার? না, ওরা একটা সঠিকভাবে ছাত্র সংসদ নির্বাচন চাইছে, যাতে সঠিকভাবে বিশ্ববিদ্যালয়টা সঠিক পদ্ধতিতে চলে। সেই কারণের জন্য যা কিছু ভালো, যা কিছু শুভ, তার সমস্ত কিছুকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে পুলিশের সাহায্য নিয়ে সবটাকে ঘেঁটে দিতে চায় এই সরকার। এবার মাথায় রাখবেন, যখন ভোট দিতে যাবেন তখন মাথায় রাখবেন যে এই মামাটি মানুষের সরকার, তারা জমি কখনোই জোর করে কেড়ে নেওয়া হবে না, এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। এখন আমরা কি দেখছি? এখন আমরা দেখছি পুলিশ লেলিয়ে দিয়ে একদিকে
দেউচা পাচামিতে সেখানে অসংখ্য আদিবাসী পরিবারকে উচ্ছেদ করে কয়লা খনি বানানোর চেষ্টা চলছে। এদিকে দাঁতপুরে 177টা পরিবারকে নিজেদের জমি মানে চাষযোগ্য জমি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে তাদেরকে অনাহারে রাখার প্ল্যান চলছে। আর একদিকে পুলিশকে সাথে নিয়ে যাদবপুরে ছোট ছোট ছাত্রদের অহেতুক হ্যারাস করা হচ্ছে, তাদের কষ্ট দেওয়া হচ্ছে, তাদের গ্রেফতার করা হচ্ছে। এই সমস্ত তথ্য যখন ভোট দিতে যাবেন আগামী বছর অবশ্যই মাথায় রাখবেন।